অনেক দিন পরে চ্যানেলে মটোরোলার একটা ডিভাইস মোটো S70 ফিউশন। আমার সেই দিনই তো মনে হয় যে মোটো S50 ফিউশন নিয়ে ভিডিও করলাম, এমনই তো মনে আসতেছে। এর ভিতরে দেখেন 70 চলে আসছে। এখন ওই ডিজাইন একই রকম আছে, ডিজাইনে তেমন নতুনত্ব আমরা দেখছি না। ওদের এই ক্যামেরা শেপটা অ্যাটলিস্ট এখন এসে তো একটু চেঞ্জ করা উচিত। বাট হ্যাঁ, মটোরোলার ফোনে একটা দারুণ ব্যাপার কি, মানে ফোনগুলো বেশ পাতলা হয়ে থাকে, কার্ভড অ্যামোলেড প্যানেল ব্যবহার করে, যার ফলে ফোন হাতে ধরে খুব দারুণ একটা ফিল পাওয়া যায়। আর আমি নিজে আবার একটু কার্ভড ডিসপ্লের ফ্যান হালকা। তো S70 ফিউশন তাদের প্রিভিয়াস জেনারেশনের রূপ বৈচিত্র্য ধরে রাখতে পারছে, হাতেও ওরকম একটা ফিল দিচ্ছে, এটা সত্যি কথা। বাট হ্যাঁ, কিছুটা ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি আছে, আর একই সাথে দামও নিশ্চয়ই বেড়ে যেতে পারে, এটাই এখন স্বাভাবিক। যাই হোক, আমাদের স্টুডিওতে এই ডিভাইসটা পাঠিয়েছিল SMS গ্যাজেটস, তাদের শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাইট নাও। আর ডিসক্রিপশনে অনলাইন থেকে কেনার জন্য পার্সেস লিঙ্ক আমি মেনশন করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট, মটোরোলার রিসেন্ট টাইমের প্রায় ম্যাক্সিমাম ডিভাইস আপনারা লক্ষ্য করছেন রিয়ার প্যানেলে ভিগান লেদার ব্যবহার হয়। এটার পিছনে আমরা সেরকম দেখছি, বাট টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা মানে কিছুটা ইয়ার মতো, ফেব্রিকের মতো লাগে আর কি। তবে ডিজাইনটা আর একটু ডিফারেন্ট করতে পারতো, এই টেক্সচারটাও একটু ডিফারেন্ট করতে পারতো, আমার কাছে তাই মনে হয়। বডি ফ্রেমে প্লাস্টিক রয়েছে, আর এটা বোথ সাইড থেকে কার্ভ হওয়াতে ওই হাতে নিলে বেশ ভালো ফিল পাওয়া যায়। ওজনও কম রয়েছে, 177 গ্রাম অনলি এর ওয়েট। IP68 and 69 এর রেটিং রয়েছে, সো স্প্ল্যাশ প্রুফ, পানি ঢোকার পসিবিলিটি কম, এবং ওরা ক্লেম করছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন রয়েছে। বাট এই কাজ করা দরকার নেই ভাই, এটা কার্ভড ফোন, এটা পড়লে ভাঙার সম্ভাবনা অনেক বেশি, ওই মিলিটারি বাদ দেন। আচ্ছা, এই ডিভাইসটার ডিসপ্লের সাইজটা হচ্ছে গিয়ে 6.78 ইঞ্চ, যা 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এখানে। HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং 5200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, আর কোডিং করে 7i প্রোটেকশন করছে একে। যদিও এইটা আমাদের একদম ইনডেপথ ফুল রিভিউ না, কারণ এই ডিভাইসটা আমি পেয়েছি জাস্ট কয়েকদিন হলো, 3 দিনের মতো হবে। সো সেই 3 দিন, আসলে 4 দিন, সেই জায়গা থেকে ফুল রিভিউ দেওয়া যায় না। আমরা আরও 20-25 দিন ব্যবহার করে নিশ্চয়ই দিব। তবে এখন পর্যন্ত যতটুকু ব্যবহার করেছি, হাই রিফ্রেশের জায়গাটা আমরা ঠিকঠাক পেয়েছি। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে আপনারা আসলে 120 হার্টজ পর্যন্তই পাবেন, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে 144 হার্টজ পর্যন্ত যেতে দেখতে পারেন। আর ব্রাইটনেস ইনডোর আউটডোর সব কন্ডিশনেই ঠিকঠাক আছে। যেহেতু কার্ভড ফোন, টুকটাক সামটাইমস কিছুটা মিসটাচ হতে পারে, বাট এটা মানে আমার ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয়নি। এটা ইউজারের উপর অনেক সময় ডিপেন্ড করে কিছুটা। আর এটার কালার রিপ্রেজেন্টেশন ভালো, বেশ ভাইব্রেন্ট কালার দেয়। সেই সাথে যেহেতু এটা কার্ভড প্যানেল, আবার উপরে নিচের বেজেল এরিয়াও অনেক বেশি ন্যারো, দ্যাটস ওয়াই যে কোনো কিছু দেখতে আর কি খুব ভালো লাগে। মাল্টিমিডিয়া কনজাম্পশন যদি করেন, ভিডিও দেখা হয়, তাহলে আপনার এই ডিসপ্লেটা অবশ্যই দেখতে বেশ ভালো লাগবে। টপ সেন্টারে 5 হোল কাটআউট রয়েছে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমার মনে হয় এই ডিভাইসের ডিসপ্লে দেখেই ভালো লেগে যাওয়ার কথা। আসলে একান্তই যদি আপনি ফ্ল্যাট ডিসপ্লে লাভার না হয়ে থাকেন, ম্যাক্সিমাম মানুষেরই এই ডিসপ্লেটা দেখে ভালো লেগে যাওয়ার কথা আমার যা মনে হয়। বাই দ্য ওয়ে, এইটার কারেন্টলি প্রাইস রয়েছে 40,999 টাকা বা 41,000 টাকার মতো SMS গ্যাজেটসে। তবে দাম কিছুটা কমবে কিছু দিনের মধ্যে, আশা করছি। যাই হোক, আমরা যদি চলে আসি এর পারফরমেন্সের জায়গাটাতে, স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করছে Android 16-এ। ওদের ইউআইটা স্টক লাইক ইউআইয়ের মতো, এই ব্যাপারটা অনেকের কাছে খুব ভালো লাগে, কারো কারো ক্ষেত্রে খুব একটা দারুণ মনে হয় না। আমার কাছে এমনিতে ভালো লাগে যে ইউআইটার রেজাল্ট ভালো, অর্থাৎ বাঘ হাতি ঘোড়া দেখা কম দেয়, মানে দেয়ই না বলতে গেলে। বাট একই সাথে আর একটু কাস্টমাইজেশন, আর একটু মানে চোখে দেখারও তো একটা ব্যাপার আছে না, ওই ফিলটা বা ওই জিনিসটা আর কি পাচ্ছি না। এই ব্যাপারটা হয়তো আমার মতো অনেকেই ফিল করেন। এর বাইরে বেশ ভালোই একটা ইউআই বলা যায়। আর ওরাও ক্লেম করছে 3-3টা আপডেট দিবে, তো 3-3টা মেজর আপডেট পাইলে ব্যাপারটা খারাপ না। অন্যদিকে স্ন্যাপড্রাগন 7s Gen 4 রয়েছে এতে, আর UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, LPDDR5X এর র্যাম থাকছে। এখন এই যে SoC-টা, এইটা কিন্তু আসলে এই প্রাইস পয়েন্টের জন্য সুইটেবল কোনো SoC না। এর চাইতে অনেক বেটার চিপ এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। ইভেন আমি এই ফোনের ক্ষেত্রেও তাই বলছিলাম, দুটোতে সেম প্রসেসরই রয়েছে, এবং দুটোর ক্ষেত্রেই আমার কথা ছিল এটাই যে ব্যালেন্স টাইপের পারফরমেন্সের জন্য ওকে আছে এটা, বাট হেভি টাস্কিং কিংবা গেমিংয়ের জন্য যদি চিন্তা করে থাকেন, না, এর চাইতে বেটার চিপ অ্যাভেলেবল রয়েছে এখানেও, প্লাস এর চাইতেও কম দামে। সো আপনারা সেদিকে নজর রাখতে পারেন। বাট হ্যাঁ, ওদের অপটিমাইজেশন ভালো, অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইমে বেশ ফাস্টার। আপনার মনেই হবে যে আপনি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোন ব্যবহার করছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটু হেভি টাস্ক করতে গেলে হালকা পাতলা হিট জেনারেট করে, এবার দ্রুত ঠান্ডাও করতে পারে। পাতলা ফোনগুলোর ক্ষেত্রে একটু ডিসপ্লের পাশটা বেশি হিট জেনারেট করতে দেখা যায়, এটার ক্ষেত্রে ব্যাপারটা তেমনটাই আমরা পাইছি আসলে। মোটামুটি গেমিং করতে পারবেন, যেমন ধরুন আপনারা পাবজির ক্ষেত্রে 90 FPS পর্যন্ত রান করতে দেখবেন। হ্যাঁ, সেভাবে মোটামুটি স্মুথ রেজাল্টই দেয়, তবে লং রানে গেলে হিট জেনারেট করে, পারফরমেন্স সেক্ষেত্রে ড্রপ করে। আবার যদি চিন্তা করেন আপনি রেকর্ডিং অন করে ওরকম প্ল্যান থাকলে ওইটা খুব একটা সুবিধাজনক হবে না। আমরা সিউডির ক্ষেত্রে এই স্মার্টফোনটাতে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পেয়েছি এটার চাইতে। এটার ক্ষেত্রেও ঠিক হবে, বাট এটাতে মোটামুটি আর একটু স্টেবল রেজাল্ট দিচ্ছে, যেটা আমার মনে হলো। তো আশা করছি দাম অনুযায়ী পারফরমেন্সের জায়গাটা কোথায় আছে এটা আপনি খুব সহজেই ধরতে পারছেন যে হ্যাঁ, দাম অনুযায়ী পারফরমেন্সটা আমি একটু কমেই পাচ্ছি। আচ্ছা, তারপর যদি আমরা চলে আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার, আর একটা ডামি শুটার আছে এখানে। মানে
কী একটা অদ্ভুত ব্যাপার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। এখন এই ডিভাইসটাতে ডেফিনেটলি আপনি একটা টেলিফোটো আশা করবেন, এইটার যে দাম হিট করতেছে সেই জায়গায় তো তাহলে এটা বেটার, মানে 1000 টাকা বাড়িয়ে তখন আমার এটা নেওয়া উচিত না? আমার তো তাই মনে হয় যে তখন এটাই নেওয়া দরকার, যেহেতু আমরা এখানে টেলিফোটোটা পাচ্ছি না। হ্যাঁ, এমনিতে এর মেইন ক্যামেরা বেশ শার্প, ওয়েল ডিটেল ছবি দেয়, এবং মেইন ক্যামেরা যদি ওর সাথে কম্পেয়ার করেও বলতে চান প্রায় সিমিলার জায়গায় থাকে, সেই জায়গায় আপনি খুব একটা কমপ্লেন করতে পারবেন না, গেস। এবং ডেলাইটের ছবিগুলো যথেষ্ট ক্রিস্প, ভাইব্রেন্ট, একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, দেখতে ভালো লাগতেছে। কিন্তু ভাই আমি তো আসলে টেলিফোটো চাই, সেই জিনিসটার মিসিং এখানে রয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্মার্টফোনটাতে হরাইজন লক আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা কিনা গ্যালাক্সি S26 আলট্রাতে দেখছিলেন। বাট দেখুন কত কম দামে, 3 ভাগের 1 ভাগ বা তার চাইতেও কম দামে আপনারা এই ডিভাইসে হরাইজন লক পেয়ে যাচ্ছেন। ইভেন আমরা এটা টেস্ট করেও দেখেছি, একদম সিমিলার ভাবেই কাজ করে বলা যেতে পারে অলমোস্ট। পোর্ট্রেট মোডে আপনি 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 24, 35, 50mm। বাট এখানে ডিজিটালি জুম করে ছবিটা দিচ্ছে, দ্যাটস ওয়াই ছবিগুলো তুলনামূলকভাবে আপনার কাছে সফট মনে হবে। যখন আপনি এইটার সাথে কম্পেয়ার করার চিন্তা ভাবনা করবেন, ডেফিনেটলি আপনার কাছে সফট লাগবে। বারবার আমি এই ফোনটা তুলতেছি, অনেকেই বলতে পারেন এটা কী ফোন, নাথিং ফোন 4A, এটার ভিডিও গেছে আমাদের চ্যানেলে, এবং এটাও আপনার SMS কাছে পেয়ে যাবেন, তো চাইলে এটার ভিডিওটাও দেখে নিতে পারেন। এনিওয়ে, যেখানে ছিলাম, তো পোর্ট্রেট মোডে আরেকটু বেটার কিছু আমরা পেতাম অবশ্যই যদি টেলিফোটো থাকতো। এরপরে আলট্রাওয়াইডটা, হ্যাঁ আলট্রাওয়াইডটা আবার বেটার রেজাল্ট দেয় নাথিং ফোন 4 এর তুলনায়। এটার মেগাপিক্সেল ওয়াইজও একটু বড়, এবং ছবির কোয়ালিটিও কিছুটা বেটার মনে হয়েছে, বিশেষ করে প্রপার আলোতে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এই স্মার্টফোনটা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারছে, এবং ডায়নামিক রেঞ্জ অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওকে আছে। কালার টোনটা একটু টুইকটেড, বাট ভালোই লাগতেছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS। ভাই এটা তো ভালো করছে অ্যাটলিস্ট। এই আমরা নাথিং ফোনে কিন্তু মানে সেম প্রসেসর দেখলেও ওই ডিভাইসটাতে আমরা 4K পাইনি, বাট এটার ক্ষেত্রে 4K রয়েছে, যদিও একটু হাই এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হালকা প্যারা খাচ্ছে আর কি। প্লাস এটা 4K কিন্তু বেশ কিছুটা সফট করে প্রেজেন্ট করছে, আর একটু ডিটেলড কিছু আশা করছিলাম আমি। এনিওয়ে, যে সাউন্ড আপনারা শুনছিলেন এতক্ষণ, ওটা কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই রেকর্ড হচ্ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এর যে মেইন ক্যামেরা, সেখানে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। কিছুটা জিটারিং অ্যান্ড এক্সপোজারে একটু টাইম নেয়, এছাড়া ওকে আছে। ক্যামেরাতে আমি অবশ্যই নাথিং ফোন 4A থেকে এটাকে পিছিয়ে রাখছি, বিশেষ করে একটা সেন্সর না থাকার কারণে, মূলত বা একটা লেন্স না থাকার কারণে। আবার দামও তো প্রায় একই জায়গায় গিয়ে হিট করে, এসওসিও আমরা সেম দেখছি। যাই হোক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এরপরে ব্যাটারি রয়েছে 7000 mAh অ্যান্ড 68 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন। ব্যাটারি নিয়ে একেবারেই সন্তুষ্ট থাকবেন, একদিন প্লাস টাইম খুব সহজে ব্যবহার করতে পারবেন, প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করা যাবে। সো এই জায়গাটাকে খারাপ বলা যাচ্ছে না। তবে আমি যতটুকু জানি, এইটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এমনটা হয়, বাট এটার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে ব্যাটারি বোধহয় আরও কিছুটা কম। স্টেরিও স্পিকার আছে, যা যথেষ্ট লাউড, মোটামুটি ক্লিয়ার, কিন্তু ডেপথের একটু অভাব আছে। বেশ থিন একটা ফোন, হয়তো এই কারণে হতে পারে। এখন এই ফোনটার দাম যদি আমরা এখানে প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করে বলি, তাহলে তো ভাই অনেক বেশি হয়ে যায়। অবশ্যই এর দাম কমা উচিত, এবং খুব শীঘ্রই কমা উচিত। দেখা যাক ঈদের পরপর কী অবস্থা হয়। যদি মোটামুটি একটু ভালোই দাম কমে, তাহলে গিয়ে একটা বেশ ব্যালেন্স প্যাকেজ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু অন্যথায় দেখুন বেশ কিছু জায়গায় কমতি রয়েছে, যেহেতু এই প্রাইস পয়েন্টে আমরা ডিফারেন্ট খেলোয়াড় দেখছি যারা আরও বেটার কিছু অফার করে। বিশেষ করে ক্যামেরা সেকশনে দেখছি আমরা, হয়তো এর অনেক কাছে ভালো লাগতে পারে, বা ইউনিকনেসের একটা ব্যাপার থাকে, এই আর কি। তো আশা করবো দাম কমবে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।